শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঘরে বসে কারিগরি শিক্ষার এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ আহমেদ চৌধুরী, চিফ ইনস্ট্রাক্টর কম্পিউটার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষার্থীরা, আজকে আমাদের বিষয় হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। এই ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বিষয়ের আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। আমাদের তৃতীয় অধ্যায়ের বিষয় হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ অ্যারে। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আমরা আজকে অ্যারে নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আজকের ক্লাসের বিষয়ের আলোচনা। আমরা প্রথমে আলোচনা করতে চাই লিনিয়ার অ্যারে নিয়ে। একই টাইপের নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট বা ডাটা স্টোর করতে পারি। অর্থাৎ এটি একটি মেমোরির নির্দিষ্ট জায়গা, যে জায়গাতে আমরা একই টাইপের ডাটা, এখানে শর্ত হচ্ছে ডাটাগুলোর টাইপ হতে হবে একই। যদি ইন্টিজার টাইপ ডাটা হয় তো ইন্টিজার টাইপ, যদি ফ্লোটিং টাইপ ডাটা হয় তো সবগুলো ডাটা হতে হবে ফ্লোটিং টাইপ। একই টাইপের কিছু ডাটা কোনো একটি মেমোরি স্পেসে নির্দিষ্ট নিয়মে জমা করাটাই হচ্ছে অ্যারে। এই অ্যারেতে আমরা এলিমেন্ট শব্দটি খুব ব্যবহার করে থাকি। আসলে এখানে অ্যারেতে এলিমেন্ট বলতে আমরা বোঝাচ্ছি এর মধ্যে জমাকৃত যে সকল আইটেম মানে ডাটা, যে ডাটাগুলো আমরা ওই কন্টেইনারে, অ্যারে নামক কন্টেইনারে জমা করব, সেই কন্টেইনারের ডাটাগুলোকেই আমরা এলিমেন্ট হিসাবে চিহ্নিত করে থাকি। যে ডাটা স্ট্রাকচারের আমাদের একটা শ্রেণী বিভাগ ছিল, লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করেছিলাম। এই লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, এরা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের আমরা উদাহরণ বলেছিলাম ট্রি এবং গ্রাফস। তো আমরা আজকে যে ডাটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি অ্যারে, এটি হচ্ছে আসলে এটি একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আমরা পরবর্তীতে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়েও আলোচনা করব এই বিষয়ে। তাহলে একটু দেখে নেই লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলতে আমরা কি বলছি। দেখো, স্ক্রিনে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমরা বলছি লিনিয়ার ডাটা স্ট্রাকচারের ডাটা এলিমেন্ট সমূহ সিকোয়েন্সিয়ালি মেমোরিতে স্টোর করা থাকে। সিকোয়েন্সিয়ালি মানে ধারাবাহিকভাবে একটির পর একটি মেমোরিতে ডাটাগুলো সিরিয়ালি রাখা থাকে। যেমন অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, এগুলাতে সিকোয়েন্সিয়ালি ডাটা স্টোর করা থাকে মেমোরিতে। কিন্তু যখন নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার আমরা তৈরি করব, যেমন ট্রি অথবা গ্রাফ, তখন সেখানে আমরা আসলে লিনিয়ারি ডাটা স্টোর করতে পারি না। দ্যাট মিনস সিকোয়েন্সিয়ালি ডাটা স্টোর করতে পারি না। ডাটাগুলো স্ক্যাটার্ড ভাবে থাকে, কোন মেমোরি কোন এক জায়গায় কিছু ডাটা, পরবর্তী ডাটা হয়তো বা আরেক জায়গায়। এই জন্য আমরা বলছি এটা নন সিকোয়েন্সিয়ালি মেমোরিতে ডাটাগুলো স্টোর করা থাকে। যখন নন সিকোয়েন্সিয়ালি কোনো ডাটা মেমোরিতে আমরা স্টোর করব, তখন এটাকে লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলবো না, বলবো নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তাহলে আমরা এতক্ষণে বুঝতে পারলাম যে আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে অ্যারে ডাটা স্ট্রাকচার এবং এটি একটি লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আমরা প্রথম যে অ্যালগরিদমটি তৈরি করব সেটি হচ্ছে লিনিয়ার অ্যারেতে ট্র্যাভার্সিং অ্যালগরিদম। লিনিয়ার অ্যারেতে ট্র্যাভার্সিং বলতে আমরা কি বুঝি? ট্র্যাভার্সিং হচ্ছে যখন কোনো অ্যারেতে সকল ডাটার উপর কমন কোনো অপারেশন অপারেট করা হয়, তখন এটাকে আমরা বলি ট্র্যাভার্সিং অপারেশন। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে, অ্যালগরিদম নোটেশন নিয়ে। সেখানে আমরা কিছু নিয়ম কানুনের কথা বলেছিলাম যে একটা অ্যালগরিদম তৈরি করতে গেলে প্রথমেই তার একটা নাম্বারিং করতে হয়, তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে। আমরা যেহেতু তৃতীয় অধ্যায়ের প্রথম অ্যালগরিদম এটা করছি, এই জন্য আমরা দেখো স্ক্রিনে যে অ্যালগরিদমের নাম্বারিং করেছি, আইডেন্টিফিকেশন নাম্বার দিয়েছি 3.1। এবং নোটেশনে আরেকটি কথা বলা ছিল যে তার একটি শর্ট নেম থাকবে। হ্যাঁ, আমরা ব্র্যাকেটে বলে দিয়েছি ট্র্যাভার্সিং এর অ্যালগরিদম এটা। তারপর ছিল অ্যালগরিদম লেখার নিয়মাবলীতে যে আমাদের কিছু শর্ট ডেসক্রিপশন থাকবে, কমেন্টস থাকবে, কেননা আমরা কোন ভেরিয়েবল কি কাজে অ্যালগরিদমে ব্যবহার করছি সেটার জন্য অ্যালগরিদম লেখার শুরুর পূর্বেই কিছু ব্যাখ্যা থাকে। দেখো, আমরা এখানে কিছু ব্যাখ্যা দিয়েছি। আমরা শুরুতে বলেছি আমরা আমাদের অ্যালগরিদমে এলবি একটা ভেরিয়েবল ইউজ করব, যেটার মিনিং হচ্ছে লোয়ার বাউন্ড, অর্থাৎ আমার এর শুরুটাকে বোঝাচ্ছি, শুরুর ইন্ডেক্স।
এবং ইউবি হচ্ছে আপার বাউন্ড, অর্থাৎ আমার এর একদম সর্বোচ্চ যে ইন্ডেক্সটি সেটিকে মিন করেছি। কে ইকুয়াল টু আমরা বলছি ক্যাট পজিশন অফ এলিমেন্ট, অর্থাৎ আমি এখন কোন পজিশনে আমার অ্যালগরিদমকে নিয়ে আছি। এবং আমাদের এই লিনিয়ার এরেটাকে নামকরণ করেছি এল এ নামে, লিনিয়ার এরে। এগুলো হচ্ছে আমাদের শর্ট ডিসক্রিপশন। এখন আমরা নিচে লক্ষ্য করো, স্টেপ বাই স্টেপ অ্যালগরিদমটাকে আমরা লিখেছি। স্টেপ 1 থেকে স্টেপ 5 হচ্ছে আমাদের এই অ্যালগরিদম। শুরুতেই আমরা বলছি সেট কে ইকুয়াল টু এলবি, অর্থাৎ আমাদের এর লোয়ার বাউন্ডটাকে কে এর ভ্যালু হিসাবে অ্যাসাইন করেছি এখানে। তার মানে কে এর ভ্যালু হয়ে গেল একদম স্টার্টিং ইন্ডেক্স। স্টেপ 2 তে আমরা বলেছি রিপিট স্টেপ নাম্বার 3 এন্ড স্টেপ নাম্বার 4 while k less than or equal to uv, যতক্ষণ পর্যন্ত না কে এর মান বাড়তে বাড়তে ইউবির সমান অথবা ছোট থাকবে, যতক্ষণ পর্যন্ত কে এর মান ইউবি অর্থাৎ আপার বাউন্ডের সমান অথবা ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত স্টেপ নাম্বার 3 আর 4 এর কাজ রিপিট হতে থাকবে, অর্থাৎ এখানে একটি লুপিং চলতে থাকবে অ্যালগরিদমে। স্টেপ নাম্বার 3 তে আমরা বলেছি প্রসেস দা একে এলিমেন্ট, অর্থাৎ আমরা আগেই বলেছি ট্র্যাভার্সিং মানে হচ্ছে এর সকল এলিমেন্টের উপর একটি কমন প্রসেস অ্যাপ্লাই করব আমরা। সেই প্রসেসটি আমাদের প্রয়োজন মতো যখন যা হবে তাই হবে, হতে পারে কোনো নাম্বার অ্যাড করা, কোনো সাবট্রাক্ট করা অথবা অন্য যে কোনো কিছু। সেই প্রসেসটা প্রথমে আমরা অ্যাপ্লাই করতে বলেছি এ কে তে, অর্থাৎ আমাদের এর কেতম পজিশনে। তাহলে কেতম পজিশনে যখন এটা অ্যাপ্লাই করা হবে তার পরেরটি হবে তার পরের পজিশনে। এই জন্য স্টেপ নাম্বার 4 এ দেখো বলেছি কে ইকুয়াল টু কে প্লাস 1, অর্থাৎ এতক্ষণ কে এর মান যা ছিল আসলে ছিল এলবি শুরুতে, সেটাকে 1 বৃদ্ধি করেছে, কেননা পরের অপারেশনটি আমরা চাই পরের ইন্ডেক্সে অ্যাপ্লাই করতে। এখন রিপিট স্টেপ নাম্বার 2 তে আবার যাবে, ওই কন্ডিশনটা হোয়াইলের কন্ডিশন চেক করবে কম্পিউটার। সেখানে বলা আছে কে এর ভ্যালুটা ইউভির সমান অথবা ছোট আছে কিনা। হ্যাঁ, মাত্র আমরা কে এর মান 1 বৃদ্ধি করেছি, সুতরাং কে এর মান হয়তো বা এখনো ইউভির সমান অথবা ছোট আছে। সুতরাং স্টেপ নাম্বার 3 এবং 4 এর কাজ আবার করবে, অর্থাৎ পরবর্তী ইন্ডেক্সের এলিমেন্টটার উপর প্রসেসটা অ্যাপ্লাই হবে স্টেপ নাম্বার 3 তে এসে, আবার 4 এ এসে কে এর মান 1 বৃদ্ধি পাবে। এইভাবে এখানে লুপিংটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের এই কে এর ভ্যালুটা ইউভি এর ভ্যালুর বেশি না হবে। সমান হলেও কাজটি করবে, কেননা আমরা শেষ এলিমেন্ট পর্যন্ত আমাদের এই প্রসেসটি অ্যাপ্লাই করতে চাই। চলো এবার আমরা দেখব মেমোরিতে লিনিয়ার এরে কিভাবে উপস্থাপিত হয়, অর্থাৎ মেমোরি লোকেশনে কিভাবে লিনিয়ার এরে ডাটাগুলো অবস্থান করে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা স্ক্রিনে একটি ছবি প্রদর্শিত করেছি, যে ছবিতে একটি লিনিয়ার এরের 5টি লোকেশন দেখানো আছে। আমরা নাম দিয়েছি লিনিয়ার এরে এ। বাম পাশে আমরা দেখিয়েছি ইন্ডেক্স নাম্বার 1 2 3 4 5 পর্যন্ত। ডান পাশে তার বেস অ্যাড্রেস আছে, অর্থাৎ মেমোরির অরিজিন যে অ্যাড্রেস, আর মাঝখানে দেখিয়েছি তার ডাটাগুলো। এটাই লক্ষণীয় যে মেমোরিতে লিনিয়ার এরে ধারাবাহিকভাবে থাকে। আমরা একটু আগে বলেছিলাম সিকুয়েন্সিয়ালি থাকে, ধারাবাহিকভাবে। খেয়াল করে দেখো, ইন্ডেক্স 1 এর পরে ইন্ডেক্স 2, ইন্ডেক্স 2 এর পরে ইন্ডেক্স 3, এবং বেস অ্যাড্রেসগুলো খেয়াল করে দেখো সবগুলো অ্যাড্রেস 2 2 করে বৃদ্ধি পেয়েছে, কেননা দুটি মেমোরি লোকেশন নিয়ে এখানে একটি কন্টেন্ট স্টোর হয়। সেজন্য প্রথমটির বেস অ্যাড্রেস হচ্ছে 1000, পরেরটি 1002, 1004, 1006, 1008। তার মানে এখানে কোনো অ্যাড্রেসের জাম্প হয়নি, ধারাবাহিকভাবে সবগুলো মেমোরি। আমরা যাকে 1000 দেখছি সে আসলে 1000 আর 1001 নাম্বার মেমোরি লোকেশন ব্যবহার করেছে। আমরা যাকে 1002 দেখছি সে 1002 এবং 1003 এই মেমোরি লোকেশন ব্যবহার করেছে। অর্থাৎ আমরা যে সংজ্ঞাতে বলেছিলাম যে লিনিয়ার এরে সিকুয়েন্সিয়ালি মেমোরিতে ডাটা স্টোর করে, ঠিক সেই চিত্রটি আমরা এখানে উপস্থাপন করি। আশা করি বুঝতে পেরেছো লিনিয়ার এরে কিভাবে মেমোরিতে উপস্থাপিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব লিনিয়ার এরেতে এলিমেন্ট ইনসার্টের অ্যালগরিদম, অর্থাৎ একটি লিনিয়ার এরেতে কিভাবে একটি এলিমেন্ট ইনসার্ট করা যায়। তার অর্থ হচ্ছে এই পূর্ব থেকে লিনিয়ার এরেটি তৈরি করা আছে, তার মধ্যে এলিমেন্ট অলরেডি স্টোর করা আছে, আমি পরবর্তীতে নতুন কোনো এলিমেন্ট ইনসার্ট করতে চাই।
ইনসার্ট আর অ্যাপেন্ড এর মধ্যে বেসিক পার্থক্যটি হচ্ছে, অ্যাপেন্ড বললে আমরা বুঝি কোনো একটি এর শেষ পজিশনে গিয়ে নতুন একটি ডাটা সংযোজন করা, আর ইনসার্ট বলতে সাধারণত বোঝায় কোনো একটি এর মাঝখানে কোনো একটি লোকেশনে নতুন একটি ডাটা ইনসার্ট করা। সেক্ষেত্রে প্রয়োজন হয় ওই লোকেশন থেকে পূর্বের ডাটাটিকে ডানে শিফট করে নেওয়া, এবং সেই ক্ষেত্রে ডানের যত ডাটা আছে সকল ডাটাকে সিরিয়ালি এক স্টেপ সরিয়ে নেওয়া ডান পাশে, তারপর ওই শূন্য জায়গাটিতে আমরা সাধারণত ইনসার্ট করে থাকি। শিক্ষার্থীরা, আমরা যদি আমাদের অ্যালগরিদমটি খেয়াল করি তাহলে দেখো, অ্যালগরিদমে আমরা প্রথমে নামকরণ করেছি ইনসার্টিং অ্যালগরিদম, তার কিছু ব্যাখ্যা দিয়েছি। এখানে কে হচ্ছে ওই পজিশন, কেথ পজিশন যেখানে আমরা ডাটা ইনসার্ট করতে চাই, এর জন্য বলেছি কে ইকুয়াল টু কেথ পজিশন অফ ইনসার্টিং এলিমেন্ট। এল এ হচ্ছে লিনিয়ার এরে, এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এরে, অর্থাৎ এরেতে এখন টোটাল কতটি ডাটা আছে সেটা হচ্ছে এন। তো আমরা স্টেপ নাম্বার 1-এই বলেছি যে জে ইকুয়াল টু এন, অর্থাৎ এন বলতে আমাদের টোটাল এলিমেন্ট সংখ্যাকে জে দ্বারা প্রথমে অ্যাসাইন করে নিয়েছি। এবং স্টেপ নাম্বার 2-তে বলেছি যতক্ষণ পর্যন্ত জে এর মান while j greater than or equal to k, যতক্ষণ পর্যন্ত জে এর মান কে এর সমান অথবা বড় থাকবে ততক্ষণ পর্যন্ত স্টেপ নাম্বার 3 এবং 4 রোটেট করতে থাকবে, রিপিট হতে থাকবে। দ্যাট মিন্স এখানে একটি লুপিং চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমাদের জে এর মান কে এর সমান অথবা বড় না হবে। সেই ক্ষেত্রে আমরা স্টেপ নাম্বার 3 এবং 4-এ কি করেছি? স্টেপ নাম্বার 3-তে আমরা একদম সর্বশেষ যে ডাটাটি, যে পজিশন মানে এন পজিশন, এন হচ্ছে সর্বশেষ ডাটা, তো যে পজিশনের ডাটার সাথে জে এর সাথে এক যোগ করে আমরা বলছি যে পজিশনের ডাটাকে আমরা ইনসার্ট করব। তার মানে এল এ জে প্লাস 1 ইকুয়াল টু এল এ জে, অর্থাৎ সর্বশেষ ডাটাটিকে আমরা এক ঘর ডানে শিফট করে নিলাম। তারপর জে এর মান 1 মাইনাস করে নিয়ে পরবর্তীতে আবার লুপটি যখন কমপ্লিট করবে তখন সে আবার নতুন করে আরেকটি ডাটাকে ডানে শিফট করবে। এইভাবে কেথ পজিশন পর্যন্ত সে রোটেট করতে থাকবে এখানে স্টেপ নাম্বার 3 আর 4-এ। যখন কে পর্যন্ত ডাটা শিফট করা হয়ে যাবে তখন স্টেপ নাম্বার 5-এ গিয়ে সে নতুন ডাটাটি ইনসার্ট করবে, এবং স্টেপ নাম্বার 6-এ গিয়ে সে এন এর মান 1 বৃদ্ধি করবে, n ইকুয়াল টু n প্লাস 1। কেন না, এখানে আমরা তো টোটাল ডাটা যা ছিল n তার ভ্যালু 1 বৃদ্ধি করেছি, কেননা নতুন একটি ডাটা ইনসার্ট করেছি। এই জন্য অ্যালগরিদমটি শেষ করার পূর্বে n ইকুয়াল টু n প্লাস 1 করা হয়েছে, তারপর অ্যালগরিদম থেকে এক্সিট করা হয়েছে। অর্থাৎ সব মিলে এখানে যে কাজটি হয়েছে সেটি হচ্ছে আমার তৈরি করা লিনিয়ার এরের মাঝখানের কোনো একটি লোকেশন, অর্থাৎ কেথ লোকেশনে আমি একটি নতুন ডাটা ইনসার্ট করেছি, এবং কেথ লোকেশন থেকে শুরু করে ডানের সকল ডাটাকে আমি এক ঘর করে একটি ইন্ডেক্স করে ডান পাশে শিফট করে আগে নিয়েছি, তারপর আমার নতুন ডাটাটি ইনসার্ট করেছি। এটাই হচ্ছে কোনো একটি লিনিয়ার এরেতে যদি নতুন কোনো ডাটা ইনসার্ট করতে হয় তার অ্যালগরিদম। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যালগরিদম। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা জানলাম কিভাবে একটি লিনিয়ার এরেতে ডাটা ইনসার্ট করা যায়। এখন আমরা দেখব কিভাবে একটি লিনিয়ার এরেতে কোনো একটি ডাটা ডিলিট করা যায়। অর্থাৎ লিনিয়ার এরে তৈরি করা আছে, তার মধ্যে ডাটা স্টোর করা আছে, আমার কোনো একটি ডাটা যদি ডিলিট করার প্রয়োজন হয় সে ডাটাটি কি করে ডিলিট করব। একটি সহজ উত্তর হতে পারে এখানে যে ডাটা ডিলিট করার ক্ষেত্রে আমি ওই এরেতে ডাটাটা 0 করে দিলেই হয়, কিন্তু তাতে করে আমাদের মেমোরি অপচয় হবে। কারণ কোনো একটি ডাটা ডিলিট করার পর ওই ডাটার পরবর্তী যতগুলো ডাটা আছে তাদেরকে যদি আমি টেনে নিয়ে এসে ওই জায়গাটি ফিল আপ না করি মেমোরিতে, তাহলে এই মেমোরিটা আর আমি ইউজ করতে পারবো না। এই জন্য ডিলিটিং এর ক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, যে পজিশন থেকে এলিমেন্ট আমি ডিলিট করব তার ডানের সকল ডাটাকে এক স্টেপ করে বাইরে সরিয়ে নিয়ে আসতে হবে, তাহলে আমার ডিলিট করা জায়গাটি ব্যবহারের যোগ্য হলো, অর্থাৎ ব্যবহারের মধ্যে চলে আসলো। তোমরা খেয়াল করে দেখো, আমরা এরেতে এখানে অ্যালগরিদমে যে স্টেপগুলো দেখিয়েছি, আমরা প্রথমে অ্যালগরিদমের নাম দিয়েছি 3.3 ডিলিটিং অ্যালগরিদম, এবং আমরা স্টেপ নাম্বার 1-এ যেটা বলেছি যে সেট
জে ইকুয়াল টু কে, অর্থাৎ কে হচ্ছে আমাদের kth পজিশন অফ এরে, যে পজিশনের ডাটাটাকে আমরা ডিলিট করতে চাই, এটি হচ্ছে কে। তাহলে ওই পজিশনের ইন্ডেক্স নাম্বারটি জে এর ভ্যালু হিসাবে প্রথম সেট করে নিলাম স্টেপ নাম্বার 1 এ। স্টেপ নাম্বার 2 তে আমরা বলেছি যে স্টেপ 3 এন্ড 4 ততক্ষণ পর্যন্ত রিপিট করবে যতক্ষণ পর্যন্ত while j less than n, যতক্ষণ পর্যন্ত j এর ভ্যালুটা n এর চেয়ে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত সে রোটেট করবে। কাকে রোটেট করবে? লুপিং করবে কার মধ্যে? স্টেপ নাম্বার 3 এবং স্টেপ নাম্বার 4 এর মধ্যে। দেখো স্টেপ নাম্বার 3 তে আমরা বলেছি সেট laj ইকুয়াল টু laj প্লাস 1। এর অর্থ হচ্ছে laj তে এখন আমরা laj প্লাস 1 এর ডাটা নিয়ে আসব। এর অর্থ হচ্ছে kth পজিশনের ভ্যালুটা আগে জের মান হিসাবে স্টেপ নাম্বার 1 এ আমরা সেট করেছি। তাহলে kth পজিশনে সেই ডাটাটাকে নিয়ে আসছি যেটা kth পজিশন প্লাস 1 করলে যে ডাটাটা হতো সেটাকে। সেজন্য আমরা এখানে বলেছি laj ইকুয়াল টু হচ্ছে laj প্লাস 1, অর্থাৎ kth পজিশনের ইমিডিয়েট ডানের ডাটাটিকে kth পজিশনে নিয়ে আসছি, অর্থাৎ যে পজিশনের ইমিডিয়েট ডানের ডাটাটিকে যে পজিশনে নিয়ে আসছি। নিয়ে আসার পর এবার তারপরের ডাটাটিকে তার বাই এক স্টেপ সরানো দরকার। সেজন্য আমরা স্টেপ নাম্বার 4 এ বলেছি j ইকুয়াল টু j প্লাস 1 সেট করতে হবে j এর ভ্যালু 1 বৃদ্ধি করে, অর্থাৎ এতক্ষণ যদি j এর ভ্যালু 5 থেকে থাকে তাহলে laj ইকুয়াল টু laj প্লাস 1 এর অর্থ হচ্ছে 6 এর ডাটা 5 এ নিয়ে এসেছি। এবার 6 খালি হয়েছে, এবার 6 এ আনতে হবে 7 এর ডাটা। এই জন্য j এর ভ্যালুকে আমরা স্টেপ নাম্বার 4 এ এসে 1 বৃদ্ধি করে নিলাম, 6 করে নিলাম। j ইকুয়াল টু j প্লাস 1 এর অর্থ হচ্ছে j এর ভ্যালুটা হয়ে গেল 6। এবার যখন স্টেপ নাম্বার 3 তে গিয়ে আবার laj ইকুয়াল টু laj প্লাস 1 করবে, তখন সে laj মানে 6 নাম্বার পজিশনে laj প্লাস 1 মানে 7 নাম্বার পজিশনে ডাটাটাকে 6 নাম্বার পজিশনে নিয়ে আসবে। এবার আবার 7 খালি হয়ে গেল, আবার এই জন্য j এর ভ্যালুটাকে আমরা 1 বৃদ্ধি করে j ইকুয়াল টু j প্লাস 1 করছি, অর্থাৎ 6 থেকে 7 করে নিচ্ছি। এবং এই লুপিংটা চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার while এর কন্ডিশন, অর্থাৎ স্টেপ নাম্বার 2 তে আমরা যে কন্ডিশনটি দিয়েছি while j less than n, যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালুটা j এর ভ্যালুটা n এর কম থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপিং চলতে থাকবে। তাতে কি হচ্ছে, একটি পর একটি ডাটা একটি করে ইন্ডেক্স বাইরে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। কেননা আমরা যে পজিশনের ডাটাটিকে ডিলিট করতে চাই, তাহলে প্রথম যখনই আমরা যে পজিশনের ডাটাটিতে j প্লাস 1 এর ডাটা নিয়ে আসলাম, আসলে যে পজিশনের ডাটাটি ডিলিট হয়ে গেল, এখানে আলাদা করে ডিলিট করার আর কোনো প্রয়োজন নাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে লুপিং হওয়ার পর 3 এবং 4 লুপিং হওয়ার পর যখন স্টেপ নাম্বার 5 এ আসবে তখন আমরা বলছি সেট করো n ইকুয়াল টু n মাইনাস 1। কেন এই n মাইনাস 1? তার কারণ হচ্ছে আমাদের টোটাল যে অ্যারেটা ছিল তার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট যা ছিল তার ভ্যালু ছিল n। যদি নাম্বার অফ এলিমেন্ট 100 হয়ে থাকে তাহলে ইতিমধ্যে তো আমরা এই অ্যালগরিদম দ্বারা একটি ডাটা মুছে ফেললাম, সুতরাং এখন আর আমাদের নাম্বার অফ এলিমেন্ট ওই অ্যারেতে 100 নেই, নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 99। এই জন্য আমরা স্টেপ নাম্বার 5 এ এসে বলছি n এর ভ্যালু 1 কম করে সেট করো, অর্থাৎ সেট n ইকুয়াল টু n মাইনাস 1। তাইলে সঠিক ভ্যালু সেট হয়ে গেল n এ। এবার আমরা বলতে পারি যে প্রোগ্রামটা যেন তার কাজ শেষ করে, অর্থাৎ এই অ্যালগরিদম থেকে প্রোগ্রাম এক্সিকিউট করবে বা এক্সিট করবে। তাহলে মোটামুটি এখানে আমরা দেখতে পেলাম যে কিভাবে একটি লিনিয়ার অ্যারেতে কোনো একটি নির্দিষ্ট এলিমেন্টকে ডিলিট করে অন্যান্য সব এলিমেন্ট দিয়ে ওই জায়গাটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করব এবং সর্বশেষ টোটাল এলিমেন্টের সংখ্যাটা অর্থাৎ n এর ভ্যালুটা 1 মাইনাস করে দিয়ে আমরা কাজ শেষ করব। এটি হচ্ছে একটি লিনিয়ার অ্যারেতে ডাটা ডিলিট করার অ্যালগরিদম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস শেষ করার পূর্বে আমরা একটু জেনে নেই আজকের ক্লাসে আমরা কি কি নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা যেটুকু শিখেছি তা হচ্ছে লিনিয়ার অ্যারে কি, লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি, লিনিয়ার অ্যারেতে কিভাবে ট্র্যাভার্সিং অ্যালগরিদম কাজ করে,
একটি লিনিয়ার এরে কিভাবে মেমোরিতে উপস্থাপিত হয় সেটি চিত্র সহ আমরা দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি। একটি লিনিয়ার এরেতে কোনো একটি এলিমেন্টকে কিভাবে ইনসার্ট করা যায় অথবা ডিলিট করা যায় তার অ্যালগরিদম সম্পর্কে আমরা আজকের ক্লাসে শিখেছি। শিক্ষার্থীরা, এবার আমরা জানব আমাদের বাড়ির কাজ কি, অর্থাৎ এই অধ্যয়ন করার পর আমরা কি কি কাজ রেডি করব পরবর্তীতে আমাদের ক্লাস টিচারদের কাছে জমা দেওয়ার জন্য। প্রথম যে কাজটি আমরা করব বাড়ির কাজ হিসাবে সেটি হচ্ছে লিনিয়ার এরে কি সেটা সম্পর্কে লিখব। 2 নাম্বার হচ্ছে লিনিয়ার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লিখব। 3 নাম্বার হচ্ছে চিত্র সহ মেমোরিতে লিনিয়ার এরে উপস্থাপন বর্ণনা করব। 4 নাম্বার হচ্ছে একটি মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অ্যালগরিদমের বর্ণনা লিখব। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অ্যালগরিদম আমরা আজকের ক্লাসে যে কয়টি অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা সেখান থেকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অ্যালগরিদম নিজেরা তৈরি করতে পারবে বইয়ের সাহায্য নিয়ে। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী ক্লাসে যা থাকবে সেটি হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম বিষয়ের 4র্থ অধ্যায় নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ক্লাসে, যেখানে আলোচনা হবে প্রপার্টিজ অফ লিংক লিস্ট, অর্থাৎ আমরা লিংক লিস্টের প্রপার্টিজ নিয়ে পরবর্তী ক্লাসে কথা বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।